ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে আমরা তাপ চ্যাপ্টারের পেজ 32 অবধি করেছিলাম। পেজ 32 এর অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা আগে পর্যন্ত করেছিলাম। আজকে আমরা অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে ভালো করে বুঝে যাও। প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, কারণ তোমাদের এটা পাঠ্য বই, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু বেশি আসে। ঠিক আছে, তোমরা দেখো, বলছে তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে কি হয়? পদার্থের এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিণত হয়। আমরা তাপ প্রয়োগ করলাম। বরফ হচ্ছে কঠিন পদার্থ, এক টুকরো বরফকে আমরা তাপ দিলাম, তাহলে সেটা কি হলো? জলে পরিণত হলো, তরলে পরিণত হলো। আবার ওই তরলকে আমরা আবার তাপ দিলাম, বাষ্পে পরিণত হলো। আবার ওই বাষ্প থেকে যদি আমরা তাপ বের করে নিই, তাহলে বাষ্প থেকে তাপ বের করে নিলে জলে পরিণত হবে। আবার জল থেকে তাপ বের করে নিলে আবার কঠিন বরফে পরিণত হবে। অর্থাৎ তাপ প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, আবার তাপ নিষ্কাশন করে নিয়েও আমরা পদার্থের অবস্থার পরিবর্তন করতে পারছি, তাই না? তাহলে রূপান্তর করা হয়, একে অবস্থার পরিবর্তন বলা হয়। এবার বলছে এক কাপ জলকে কিছুক্ষণ ধরে আমরা তাপ দিলে তার উষ্ণতা বেড়ে যায়। হ্যাঁ, আমরা জানি কোনো বস্তুতে যদি তাপ গ্রহণ হয়, কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে, তাহলে বস্তুটি তার তাপমাত্রা বা উষ্ণতা বাড়ে। যেমন এক কাপ জলকে আমরা তাপ দিলাম, জলটি উত্তপ্ত হলো বা গরম হয়ে গেল, তার মানে কি? জল তাপ গ্রহণ করেছে। ঠিক আছে, অথচ 0 ডিগ্রি সি উষ্ণতার এক খণ্ড বরফকে তাপ প্রয়োগ করে গলতে দিলে বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার আগে যদি তার উষ্ণতা মাপা হয়, তবে দেখা যায় তার উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সি আছে। খুব সুন্দর প্রশ্ন। আমরা এখনই বললাম যে এক কাপ জলকে যদি তাপ প্রয়োগ করি, তার জলের উষ্ণতা বেড়ে যায় বা তাপমাত্রা বেড়ে যায়, তাই তো? এবার এক খণ্ড বরফকে আমরা তাপ দিলাম, বরফটি যতক্ষণ না সম্পূর্ণ গলে তরলে পরিণত হচ্ছে, তার আগে পর্যন্ত তার উষ্ণতা যদি আমরা মাপি, তাহলে দেখব তার উষ্ণতা 0 ডিগ্রি সি আছে। তাহলে বরফটা তাপ তো, তাহলে তো জল হচ্ছে, তাই না? বরফ গলে জল হচ্ছে, তো তাপ তো গ্রহণ করছে, জল হচ্ছে, তাহলে ওর উষ্ণতা বাড়ছে না কেন? তাই না? তাহলে বরফের উষ্ণতা বাড়ছে না কেন? 0 ডিগ্রি সি থেকে যাচ্ছে কেন? ও তো গলে জল হচ্ছে, তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতা থেকে যাচ্ছে, কেন থেকে যাচ্ছে? এটা প্রশ্ন হচ্ছে আমাদের, যে কেন থেকে যাচ্ছে। তাহলে আমরা এটা বলবো যে বরফ তার উষ্ণতা গ্রহণ করে, মানে বরফ উষ্ণতা গ্রহণ করে তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে না, তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ কঠিন অবস্থা থেকে সে তরল অবস্থায় পরিণত হচ্ছে, সে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তন ঘটাচ্ছে না। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, দেখো যে এখানে বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হয়েছে, কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হয়নি। এই ঘটনাটাকে আমরা বলবো গলন। এই যে বরফ গলে জল হলো, অর্থাৎ ওর অবস্থার পরিবর্তন হলো, উষ্ণতার পরিবর্তন হয়নি। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে গলন। ঠিক আছে, এভাবে বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে তরলে পরিণত হয়। বেশিরভাগ কঠিন পদার্থ আমরা তাপ দিলাম, সেটা গলে কি হচ্ছে? তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ ওর অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। এই যে ঘটনাটি ঘটছে, কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তরলে পরিণত হচ্ছে, তাহলে কোনো না কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় হচ্ছে। তো বলছে এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়। সব কঠিন পদার্থের উষ্ণতা সমান হয় না। বরফের ক্ষেত্রে একরকম হবে, লোহার ক্ষেত্রে একরকম হবে, অন্য পদার্থের ক্ষেত্রে একরকম হবে। তো বলছে এই নির্দিষ্ট উষ্ণতায় ওই কঠিন পদার্থগুলিকে বলা হবে পদার্থের গলনাঙ্ক। ওই নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ যে উষ্ণতায় কঠিন পদার্থটি গলে তরলে পরিণত হচ্ছে,
সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হবে ওই পদার্থের গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে গলনাঙ্কের সংজ্ঞা পেয়ে গেলে। এবার বলছে তোমরা দেখছো যে গলানো মোমকে তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে তা নিজে নিজেই আবার শক্ত হয়ে কঠিন হয়ে যায়, তাই না? আমরা মোম গলে যায়, গলে গলে পড়ে আবার সেই মোমটি কি হয় কিছুক্ষণ পরে আবার কঠিন মোমে পরিণত হয়ে যায়, শক্ত হয়ে যায়। আবার ফ্রিজে রাখা জল জমে বরফ হয়ে যায়, তাই না? তাও তোমরা জানো যে তরল পদার্থ জমে কঠিন হওয়ার সময় তরলটি তাপ ছেড়ে দেয়। আমরা জানি তরল পদার্থ যখন কঠিনে পরিণত হয় তখন তার তাপটা বেরিয়ে যায় তার ভিতর থেকে। তো তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয় সেই ঘটনাকে বলে কঠিনীভবন। অর্থাৎ তরল পদার্থ তাপ বর্জন করে দিল, তাপ ছেড়ে দিয়ে সে কঠিনে পরিণত হলো, এই ঘটনাকে বলা হয় ওই পদার্থের কঠিনীভবন। তো অবস্থার এই পরিবর্তনের সময়ও তরলটির উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। একটা কথা ভালো করে মনে রাখবে, যখন পদার্থের অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ পদার্থটি এক অবস্থা থেকে আরেক অবস্থায় যখন পরিণত হবে তখন কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হবে না, শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন হবে, এটা মাথায় রাখবে। তো বলছে তরল পদার্থ তার তাপ বর্জন করলে তা এক সময় জমে কঠিন পদার্থে পরিণত হয়, সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতায় ঘটবে। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম বরফ গলে জল হলো, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় গলে জল হয়েছে, আবার জল জমে বরফ হচ্ছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় হচ্ছে। তো বলছে কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতায় এই ঘটনাটি ঘটবে। এক এক ধরনের তরল পদার্থের ক্ষেত্রে উষ্ণতা এক এক রকম হয়। আমরা একটু আগে দেখে আসলাম সব তরল পদার্থের ক্ষেত্রে বা সব কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বা তাপমাত্রা সমান হয় না। তো বলছে দেখো এই ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই তরল পদার্থটিকে বলা হয় হিমাঙ্ক। তো পাশের ছক দিয়েছে দেখো সারণীতে কয়েকটি পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্ক দেখানো হয়েছে। এবার তোমাদের বলছে লক্ষ্য করো যে পদার্থটির গলনাঙ্ক আর হিমাঙ্কের মান সমান। দেখো কিছু পদার্থ আছে আমাদের এই প্রকৃতিতে যাদের গলনাঙ্ক আর হিমাঙ্ক পরস্পর সমান। তাহলে কোন পদার্থগুলির কথা বলা হচ্ছে? তাহলে আমরা ছক থেকে দেখে নিই। তো আমাদের বলছে পারদ দেখো তার গলনাঙ্ক কত? -39.5 ডিগ্রি সেলসিয়াস, আর ওর হিমাঙ্ক কত? -39.5 ডিগ্রি সেলসিয়াস। এটা আবার দেখো বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আবার বরফের হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আবার দেখো সোনার গলনাঙ্ক কত? 1063 ডিগ্রি সেলসিয়াস, আবার সোনা হিমাঙ্ক 1063 সেলসিয়াস। তামার 1083 ডিগ্রি সেলসিয়াস, আবার তামার হিমাঙ্ক 1083 ডিগ্রি সেলসিয়াস। ঢালাই লোহা, যে লোহা দিয়ে আমরা ঢালাই করি, ঢালাই লোহা, সেই লোহার গলনাঙ্ক কত বলছে? 1200 ডিগ্রি সেলসিয়াস, প্রায় কাছাকাছি, আর হিমাঙ্ক 1200 ডিগ্রি সেলসিয়াস প্রায়। তাহলে এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এমন দুটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক ও হিমাঙ্ক পরস্পর সমান। তাহলে তুমি বরফ লিখতে পারো, ঢালাই লোহা লিখতে পারো, ঠিক আছে, পারদ লিখতে পারো। তাহলে এদের গলনাঙ্ক আর হিমাঙ্ক খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকেও ছোট প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে 5টা পদার্থ আছে যাদের গলনাঙ্ক হিমাঙ্ক পরস্পর সমান হয়। এবার বলছে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ। কাঁচ, মাখন, মোম, চর্বি, পিচ, এই 5টা পদার্থের ক্ষেত্রে বলছে যে এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই, এদের নির্দিষ্ট কোনো হিমাঙ্ক নেই। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন কিছু পদার্থ আছে যাদের নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই, সেই পদার্থগুলির নাম লেখো। তখন আমরা লিখব কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এই 5টি পদার্থ। এরা কি জানো? এই 5টি পদার্থ কিন্তু অনিয়তকার পদার্থ, এদের কিন্তু কোনো আকার নেই, ঠিক আছে। তো বলছে
বলছে কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, এই সব পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক মান সমান হয় না, এদের গলনাঙ্ক আর হিমাঙ্কের মান কখনোই সমান হবে না। এবার আমরা চলে আসছি, দেখো গলনে আর কঠিনী ভবনে আয়তনের পরিবর্তন। বলছে গলনে আয়তনের কি পরিবর্তন হচ্ছে, কঠিনী ভবনেই বা তার কি পরিবর্তন হচ্ছে আয়তনের। দেখো আমরা চলে আসছি, বলছে কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হলে কোন পদার্থের আয়তন বাড়বে না কমবে, কোন পদার্থের আয়তন বাড়বে বা কমবে। কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, তার আয়তন বাড়বে বা কমবে কোন পদার্থে। বলছে যদি তরল কঠিনে পরিণত হয় তবে তার আয়তন, কোন পদার্থের আয়তন কমবে না বাড়বে। তো বলছে নির্দিষ্ট ভরের কোন পদার্থের অবস্থার পরিবর্তনের সময় আয়তন কমালে ওই পদার্থের ঘনত্ব বাড়ে। খুব সুন্দর কথা বলেছে। বলছে তোমাকে নির্দিষ্ট ভরটা স্থির থাকবে, ভরটা বাড়ানো যাবে না, কমানো যাবে না, ভর স্থির। এই ক্ষেত্রে কোন পদার্থের অবস্থার পরিবর্তনের সময় তার যদি আয়তন কমে যায়, তার যদি সেই পদার্থের আয়তন যদি কমে যায় তাহলে ঘনত্ব বেড়ে যাবে। তাহলে আয়তনের সাথে ঘনত্বের ব্যস্ত সম্পর্ক মনে রাখবে, আয়তন কমছে ঘনত্ব বেড়ে যাবে। আবার বলছে ফলে কঠিনী ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বাড়বে। হ্যাঁ, কঠিনী ভবন যখন হবে পদার্থের ঘনত্ব বেড়ে যাবে। চলো একটা পরীক্ষা করে নেওয়া যায়। কিরকম পরীক্ষা, বলছে দুটো টেস্ট টিউব নিলাম আমরা, পরীক্ষা নল, কাচের নল। টেস্ট টিউব কথার অর্থ হচ্ছে পরীক্ষা নল, শুধু কাচের নল। এই একটাতে আমরা কিছুটা মোম আর অন্যটাতে একটা বরফের টুকরো দেওয়া হলো। একটাতে আমরা কিছুটা মোম নিলাম আর অন্য টেস্ট টিউবে কাচের নলে আমরা কি নিলাম, এক টুকরো বরফের খণ্ড নিলাম। দুটো টেস্ট টিউবকে আমরা গরম করতে দিলাম, মোম আর বরফকে গলালাম। তো বলছে এবার যে টেস্ট টিউবে গলানো মোম আছে তাতে একটা ছোট্ট মোমের টুকরো ফেলে দাও। যে টেস্ট টিউবে আমরা মোম নিয়েছিলাম, মোমটাকে গলিয়েছি তাপ দিয়ে, এবং সেই গলিত মোমে একটা ছোট্ট মোমের টুকরো ফেলে দিতে বলছে, ফেলে দিলাম। আর যে টেস্ট টিউবে জল আছে তাতে এক টুকরো ছোট্ট বরফের টুকরো ফেলে দাও। দ্বিতীয় টেস্ট টিউবে আমরা ফেলে দিলাম, কি দেখা গেল, বলছে পাশের 1 নং চিত্রের মতো কঠিন মোমের টুকরো তরল মোমের মধ্যে ডুবে যাবে। বলছে আমরা প্রথম টেস্ট টিউবে মোমটাকে গলিয়েছি, সেই গলিত মোমের মধ্যে আমরা কি নিয়েছি, একটা ছোট্ট মোমের টুকরো নিয়েছি। ওই ছোট্ট মোমের টুকরো কি হবে, ওই গলিত মোমের টুকরোকে ভেদ করে একদম পাত্রের তলদেশে চলে আসবে। ঠিক আছে। আর যদিও বলছে গরম তরল মোমের সংস্পর্শে কঠিন মোমের টুকরো খুব তাড়াতাড়ি গলে যাবে, যদিও গলিত গরম তরল মোম ওর সংস্পর্শে কঠিন মোমটা এলে গলবে। কিন্তু 2 নং চিত্রে অর্থাৎ দ্বিতীয় টেস্ট টিউবে বরফের টুকরো বরফ গলা জলের উপর কিন্তু ভাসবে। বরফের টুকরোটা কিন্তু বরফ গলা জল তার উপর ভাসবে, মোমটা ডুবে যাবে, পাত্রের তলায় চলে আসবে, কিন্তু বরফ জলের উপরে ভাসবে। ঠিক আছে। তাহলে এর থেকে আমরা কি জানলাম, তাহলে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের তুলনায় অনেক বেশি। ছোট্ট মোমের টুকরোর ঘনত্ব কি বলছে, তরল মোমের ঘনত্বের তুলনায় অনেক বেশি। তাই মোমের টুকরোটা কি হচ্ছে, পাত্রের তলদেশে এসে অবস্থান করেছে। আর কঠিন বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় অনেক কম। কঠিন বরফটি কঠিন, তার ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় অনেক কম, তাই জলের মধ্যে ভাসছে বরফটি। বুঝতে পারছো? তাহলে আমরা কি জানলাম, আমরা এটাই জানলাম যে যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে, আর যার ঘনত্ব কম সে ভাসবে। এখানে বরফের ঘনত্ব কম, জলের ঘনত্ব বেশি, তাই জলের মধ্যে বরফটি ভাসছে। আর কঠিন মোমের ঘনত্ব বেশি তরল মোমের থেকে, তাই কঠিন মোমটি পাত্রের তলদেশে এসে অবস্থান করেছে। এবার আমরা চলে আসলাম, এবার তাহলে প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়বে না কমবে, বলো তো? জল যদি আমি বরফে পরিণত করি, জলকে আমরা বরফে পরিণত করলাম, তাহলে আয়তনে বাড়বে না কমবে? আয়তনে বেড়ে যাবে। জল যদি বরফ হয় আয়তনে বেড়ে যাবে। কেন? আমরা জানি যে 11 সিসি জল যদি বরফে পরিণত হয় সেটা 12 সিসি হয়ে যায়, অর্থাৎ 11 ঘন সেমি জল
যদি বরফ করা হয় সেটা 12 সিসি বরফ হয়ে যাবে। তাহলে জল যদি বরফে পরিণত হয় তাহলে তার আয়তন অবশ্যই বাড়বে, ঠিক আছে, আয়তনে বেড়ে যাবে। তাই শীত প্রধান দেশে দেখবে যেসব দেশ সারা বছরই ঠান্ডা থাকে সেই সব দেশে কিন্তু একটা বড় সমস্যা কি, জলের লাইনে তোমার জল বরফে পরিণত হয়ে যায়। ফলে ওই বরফ কি হয়, ওই পাইপ লাইনকে চাপ প্রয়োগ করে, ফলে পাইপ লাইন ফেটে যায়। এটা একটা সমস্যা ওই দেশে, ঠিক আছে। তাই জল যখন জমে বরফে পরিণত হবে তার আয়তন কিন্তু অবশ্যই বাড়বে, এটা মাথায় রাখবে। আর কঠিন তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তন বাড়বে, এটা আয়তন কমে যাবে। তরল মোমটা যখন কঠিনে পরিণত হবে তখন তার আয়তন কি হবে, আয়তনে বাড়বে না কমে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসছি জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার একটা সুবিধা একটা অসুবিধা, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে জল বরফে পরিণত হলে তার আয়তনে বাড়লে তার একটি সুবিধা এবং তার একটি অসুবিধা উল্লেখ করো। তো অসুবিধাটা নিয়ে আমি আলোচনা করলাম, সুবিধাটা দেখি। দেখো, শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটর অর্থাৎ মোটর গাড়ির রেডিয়েটর যেখানে তোমার জল থাকে, ঠিক আছে, সেই রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হয়। শীত প্রধান দেশে বলছে, শীত প্রধান দেশ মোটর গাড়ি যাদের ট্যাক্সি বা টাটা সুমো বোলেরো যা যা গাড়ি আছে বলতাম, ওখানে রেডিয়েটর আছে, সেই রেডিয়েটরে কি থাকে, জল থাকে। সেই জলটা কি হয়, বরফ হয়ে যায়। ফলে জল বরফে হলে কি হয়, আমরা বললাম আয়তনে বাড়ে, ফলে রেডিয়েটরটা কি করে, চাপ প্রয়োগ করে, ফলে রেডিয়েটরটা ফেটে যায়, ঠিক আছে, এই একটা অসুবিধা। তো বলছে জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, সেক্ষেত্রে পাইপ ফেটে যায়। শীতের দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলিও কখনো কখনো ফেটে যায়। আমি একটু আগে বললাম শীত প্রধান দেশে বাড়ির জল সরবরাহ যে লাইন, পাইপ লাইন, সেই পাইপ লাইনেও জল জমে বরফে পরিণত হয়, আয়তনে বেড়ে যায়, চাপ প্রয়োগ করে, পাইপ লাইন ফেটে যায়। এই কারণে পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, এতে অনেক সময় পাথর ফেটে যায়। এই কারণে পাহাড়ে মাঝে মাঝে ধস নামে। হ্যাঁ, এটাও পাহাড়ের পাথরের ফাঁকে ফাঁকে জল, বৃষ্টির জল জমে যায়, ফলে ওই জল কি হয়, বরফে পরিণত হয়। ওই বরফ কি করে, তখন আয়তনে বেড়ে যায়, চাপ প্রয়োগ করে, পাথর ফেটে যায়, ফলে কি হয়, পাহাড়ে ধস নামতে দেখা যায়, ঠিক আছে। আবার বরফের ঘনত্বও জলের তুলনায় কম। আমরা জানি বরফের ঘনত্ব কি, বলছে বরফের ঘনত্ব জলের তুলনায় কম। তাই জলের উপরে বরফ ভাসে, আমরা একটু আগে বলেছিলাম। তো বরফের তলায় যে জল থাকে তাতে প্রাণী উদ্ভিদরা বেঁচে থাকে। শীত প্রধান দেশে এমন দেখা যায় যে ছোট ছোট পুকুরটা সম্পূর্ণটা উপরটা বরফে পরিণত হয়ে যায়, কিন্তু নিচে জল আছে, ঠিক আছে, নিচে জল আছে। তো বলছে তার ওই জলে মাছ, তারপরে তোমার বিভিন্ন রকম ছোট ছোট পোকামাকড়, বিভিন্ন রকম উদ্ভিদ কিন্তু বেঁচে আছে, ঠিক আছে। আবার কোনো কোনো তরল কঠিনে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়, তা অর্থাৎ ঘনত্ব কমে যায়। মনে রাখবে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, আবার আয়তন কমে গেলে ঘনত্ব বাড়বে, ব্যস্ত সম্পর্ক। তো এইরকম আরো কয়েকটা পদার্থ হলো যারা ঢালাই লোহা, পিতল ইত্যাদি, এরকম আরো পদার্থ যারা ঢালাই লোহা পিতলের উদাহরণ আমরা বলতে পারি। বাড়িতে যদি ছাঁচে ঢালা ধাতুর তৈরি মূর্তি থাকে তাহলে জানার চেষ্টা করো মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি। ওই ধাতু গড়িয়ে আর ছাঁচে ঢেলে যে মূর্তি তৈরি করা হয় তার বিশেষ ধাতু ব্যবহার করে তৈরি করা হয় কেন? খুব সুন্দর প্রশ্ন বলেছে। তাহলে ধাতু আমরা ঢালাই লোহা দিয়ে আমরা ঢালাই করলে আমাদের কি হয়, সম্পূর্ণটা পূর্ণ হয়ে যায়। কেন? আমরা জানি, এটা আমরা একটু আগে বললাম যে তোমার তরল পদার্থ কঠিনে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়। অর্থাৎ যেমন ঢালাই লোহা, ওটাকে তরল করে যখন আমরা ঢালাই করি তখন তরল করলাম, এবার যখন ঠান্ডা হবে ওটা তখন কঠিন হবে, তখন কি হবে, সম্পূর্ণটা এঁটে যাবে, কোনো ফাঁক থাকবে না, সম্পূর্ণটা ঢালাইটা এঁটে যায়, কোনো ফাঁক ফোকর থাকে না। ফলে এই একটা সুবিধা, ঠিক আছে। আবার দেখা যাক যে কোনো পদার্থের গলনাঙ্ক কিভাবে পাল্টে যায়, গলনাঙ্ক কিভাবে বদলে যায়। দেখো, বলছে বরফের দুটি টুকরোকে কিছুক্ষণ হাতে জোরে চেপে ধরলে, আমরা দুটো বরফ টুকরো কিছুক্ষণ হাতে ধরে চেপে ধরো কিছুক্ষণ, দেখবে কি হবে, বরফের টুকরো দুটো জোড়া লেগে গেছে। খুব সুন্দর প্রশ্ন।
জোড়া লেগে যায়। এরকম অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে, কিন্তু কেন এমন হয়? দুটো বরফের টুকরো জোড়া লেগে গেল কেন? তো বলছে বরফ গলনের ফলে যে জল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দুটো বরফকে আমরা চাপ প্রয়োগ করলাম, তো চাপে কি হবে, তার গলনাঙ্কটা বেড়ে যাবে, ফলে ওখানে জলে পরিণত হবে। তো বলছে বরফ গলনের ফলে যে জল উৎপন্ন হয় তার আয়তন বরফের আয়তনের তুলনায় কমে যায়। অর্থাৎ বরফকে আমরা চাপ প্রয়োগ করলাম, তাহলে গলে জল হলো, তাই না? গলে জল হলো এবং তার আয়তন বরফের আয়তনের তুলনায় কমে যায়। ফলে কি হয়, চাপ বাড়লে গলনাঙ্কের সাহায্য হয়, চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে, ঠিক আছে? তাই চাপ বাড়ালে গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক কি হচ্ছে, কমে যাচ্ছে। আমরা চাপ বাড়ালাম, বরফের গলনাঙ্ক কমে গেল, ফলে চেপে ধরার সময় দুটি বরফের সংযোগস্থলে গলনাঙ্ক কমে যায়, ফলে বরফ গলে জলে পরিণত হয়। এবং চাপ যদি আমরা সরিয়ে নিই তাহলে কি হলো, চাপ কমে গেল, ফলে কি হলো, ফলে ওই গলনাঙ্ক আবার বেড়ে গেল, গলে যাওয়া অংশটা বরফে পরিণত হলো, ফলে দু টুকরো বরফ জুড়ে যায়। খুব সুন্দর প্রশ্ন, আমি বলছি তোমরা মন দিয়ে শোনো। আমরা দু টুকরো বরফ নিলাম, নিয়ে ওটাকে চেপে ধরলাম কিছুক্ষণ চেপে ধরে তারপরে ছেড়ে দিলে কি দেখতে পাবো, বরফ দুটো জোড়া লেগে গেছে। আমরা বলছি কেন জোড়া লেগে গেল? কারণ হচ্ছে আমরা জানি যে বরফের চাপ প্রয়োগ করলে বরফ গলে যায়, তাই না? চাপ প্রয়োগ করলে বরফ গলে গেল, তরলে পরিণত হলো। তাহলে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, মনে রাখবে, চাপ বাড়ালাম, গলনাঙ্ক কি হলো, কমে গেল, ফলে ওই বরফ গলে জল, চাপ প্রয়োগ করে বরফ গলে জল হয়ে গেল, জলে পরিণত হলো। এবং আমরা যদি চাপটা সরিয়ে নিই, তাহলে কি হবে, চাপ সরিয়ে নিলে আবার গলনাঙ্ক বেড়ে গেল, ফলে ওই গলে যাওয়া জলটা কি হলো, বরফে পরিণত হলো, তাই না? ওই জলটা বরফে পরিণত হলো। তাহলে আমরা বলবো দু টুকরো বরফকে চাপ প্রয়োগ করলে, কিছুক্ষণ চেপে ধরে রাখলে জোড়া লেগে যাচ্ছে, এই একটি কারণ। আচ্ছা, এবার বলছে তোমাদেরকে জুড়ে যায়, গলনের ফলে গলনের সময় বরফ, ঢালাই লোহা ইত্যাদি পদার্থের আয়তন কমে যায়। অর্থাৎ বরফ, ঢালাই লোহা এরা যখন গলন হবে তখন এদের আয়তন কমে যাবে। এইসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কিন্তু কমে যাবে। অর্থাৎ বেশি চাপে ওরা কম উষ্ণতায় গলে যাবে। অর্থাৎ তুমি যদি বেশি চাপ দাও তাহলে কম তাপমাত্রায় বা উষ্ণতায় এরা গলতে শুরু করে দিবে। গলনাঙ্ক যেহেতু চাপ বাড়ালে বা কমালে বদলে যাচ্ছে, চাপ বাড়ালে গলনাঙ্ক কমছে, আবার প্রযুক্ত চাপ তুলে নিলে গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাই কোনো পদার্থের গলনাঙ্ক নির্ণয় করার সময় চাপ কত ছিল তা উল্লেখ করা প্রয়োজন। আমি কোনো একটা পদার্থের গলনাঙ্ক নির্ণয় করতে যাচ্ছি, তাহলে ওর কি দরকার, ওর চাপ কত ছিল সেটা জানা দরকার। কেন? আমরা জানি চাপের উপর গলনাঙ্ক নির্ভর করে। চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে, আবার চাপটা তুলে নিলে, যে চাপটা তুমি প্রয়োগ করেছো সেই চাপটা যদি তুমি তুলে নাও তাহলে গলনাঙ্ক আবার বেড়ে যাবে, ঠিক আছে? যদি কোনো পদার্থের গলনাঙ্ক 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয়, তাহলে চাপের নির্ধারণ করা হয়, তবে বলা হয় এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পদার্থটির গলনাঙ্ক। অর্থাৎ আমি বললাম কোনো একটি পদার্থের গলনাঙ্ক 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে নির্ধারণ করা হয়েছে, তাহলে আমরা বলবো পদার্থটির গলনাঙ্ক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান, ঠিক আছে? একে পদার্থটির স্বাভাবিক গলনাঙ্ক বলবো আমরা। আর এইভাবে স্বাভাবিক হিমাঙ্ক ঠিক করা হয়। বরফের উপরে এক বায়ুমণ্ডলের চাপের সমান পরিমাণ চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কত কমে যায়? ছোট প্রশ্ন, আমরা বলছি কোনো বরফের উপর আমি এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ প্রয়োগ করলাম বরফের উপর, তাহলে বরফের গলনাঙ্ক কত কমে যাবে? বলছে 0.0007 ডিগ্রি সি। অর্থাৎ তুমি যদি কোনো বরফের উপর এক বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করো তাহলে সেই বরফের গলনাঙ্ক কত কমে যাবে? বলছে 0.0007 অর্থাৎ 7 ডিগ্রি সি কমে যাবে। গলনের সময় সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থের আয়তন বাড়ে। আবার কোনো কোনো পদার্থ আছে যারা যখন গলে তরল হবে তখন তাদের আয়তনে বেড়ে যায়। তারা কারা? সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কিন্তু বেড়ে যায়।
অর্থাৎ এমন তোমাকে হয়তো পরীক্ষায় প্রশ্ন করলো যে এমন দুটি পদার্থের নাম লেখো যাদের চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে, তখন তুমি বলবে সীসা, অ্যালুমিনিয়াম। আবার এমন একটি পদার্থের নাম লেখো যাদের চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, বরফ বলবো আমরা, তাই না? তো আমরা চলে আসছি যে দেখো যে চাপ বাড়ালে গলনাঙ্ক প্রক্রিয়া বাধা পায়, তাই গলনাঙ্ক বেড়ে যায়। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক 0.04 ডিগ্রি সি বেড়ে যায়। তুমি যদি কোনো মোমকে এক বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করো তাহলে ওর গলনাঙ্ক কত বেড়ে যাবে? বলছে 0.04 ডিগ্রি সি বেড়ে যাবে। ঠিক আছে, ছোট প্রশ্ন। এবার একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, দেখো বৈদ্যুতিক লাইন, আমাদের প্রত্যেকটি বাড়িতে বৈদ্যুতিক লাইন রয়েছে। বৈদ্যুতিক লাইনে যে ফিউজ তারটি ব্যবহার করা হয় তার গলনাঙ্ক কিন্তু খুব কম হওয়া দরকার। প্রয়োজনে চাইতে অনেক বেশি তড়িৎ প্রবাহিত হলে তা উত্তপ্ত হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে, তাই ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় ওই তার অল্প উত্তাপে গলে যায়, তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয়। আর খুব সুন্দর প্রশ্ন করেছে, তোমাদের প্রশ্ন হতে পারে যে বাড়িতে যে ইলেকট্রিক লাইন রয়েছে সেই ইলেকট্রিক লাইনে ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়া দরকার। কেন? কারণ হচ্ছে বাড়িতে হঠাৎ যদি তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়, অর্থাৎ তোমার বাড়িতে কারেন্ট প্রচুর পরিমাণে প্রবেশ করেছে, হতেই পারে প্রচুর পরিমাণে হঠাৎ ভোল্টেজ বেড়ে গেছে, কারেন্ট প্রচুর পরিমাণে প্রবেশ করেছে, তখন কি হবে? তখন আমাদের বৈদ্যুতিক যে যন্ত্রগুলো আছে, ধরো নাও টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, এসি, এই যে মূল্যবান যে যন্ত্রাংশগুলো আছে, বৈদ্যুতিক যন্ত্রাংশ, সেগুলো কিন্তু প্রত্যেকটার একটা নির্দিষ্ট উষ্ণ তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে। এবার ওরা ওই উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা সহ্য করতে পারবে না, ফলে কি হবে? ওই মূল্যবান যন্ত্রাংশগুলি নষ্ট হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকটা মূল্যবান যন্ত্রাংশে ফিউজ তার থাকে। তো ফিউজ তার ছোট্ট একটি তার, সরু একটি তার, টিন আর সীসা দিয়ে তৈরি হয়। সেই ছোট্ট তার কি করে? ওই অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাত্রাটাকে গ্রহণ করে নিজে পুড়ে যায় এবং বাড়ির বৈদ্যুতিক লাইন ছিন্ন করে দেয়, অর্থাৎ কারেন্ট অফ করে দেয়। ফলে আমাদের যে মূল্যবান যন্ত্রাংশগুলো আছে সেগুলো কিন্তু ঠিক থাকে। তাই আমাদের এই বাড়িতে বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। যদি কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাত্রা হয় তাহলে কি হবে? ওই মূল্যবান যন্ত্রাংশগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই মূল্যবান যন্ত্রাংশ যাতে ক্ষতি না হয় সেই জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। ওই ফিউজ তার কি করে? ওই অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাত্রা গ্রহণ করে পুড়ে যায়, ফিউজ তারটি পুড়ে যায়, ফলে এবং বাড়ির বৈদ্যুতিক লাইন ছিন্ন করে দেয় বা বৈদ্যুতিক লাইন অফ করে দেয়, অর্থাৎ কারেন্ট অফ করে দেয়। ফলে আমাদের মূল্যবান যন্ত্রাংশগুলো ঠিক থাকে। আর এই ফিউজ তার তৈরি করা হয় দুটো ধাতুর মিশ্রণে, অর্থাৎ টিন এবং সীসা। এই দুটো ধাতু দিয়ে তৈরি করা হয়, টিন এবং সীসার মিশিয়ে তৈরি করা হয়। টিন আর সীসার মিশ্র ধাতুর গলনাঙ্ক সীসা আর টিনের দুটি ধাতুর গলনাঙ্ক তুলনায় কম। বলছে টিন আর সীসার দুটোরই গলনাঙ্ক কি হয়? টিন আর সীসার মিশ্রণে যে ধাতুটি তৈরি হচ্ছে ফিউজ তার গলনাঙ্ক অনেক কম হয়। এবার চলো এবারে একটা পরীক্ষা করে নেওয়া যাক। বলছে দুটো বাটি নিলাম, একই আকৃতির দুটো বাটি নিলাম, আমরা একই রকমের দুটো বাটি নিলাম এবং তাদের এবং দুটো বাটিতে একই আকৃতির এবং আয়তনের বরফ রাখলাম। দুটো বাটির আকার একই এবং তাতে আমরা যে দুটো বাটিতে বরফ রেখেছি তার আয়তন একই আয়তনের বরফ রেখেছি। প্রথম বাটিতে যে আয়তনের বরফ রেখেছি দ্বিতীয় বাটিতেও ঠিক একই আয়তনের বরফ রাখা হয়েছে। যে কোনো বাটিতে বরফের গায়ে তুমি নুন ছড়িয়ে দাও, যে কোনো বাটিতে। আমি প্রথম বাটিতে নুন দিয়ে দিলাম বরফের উপর। দেখো তো দুটি বরফই একই সঙ্গে গলে জল হলো কিনা? আমরা বলবো না। আমরা যে বাটিটিতে বড় লবণ নিয়েছিলাম সেই বাটিটি কিন্তু খুব সহজে গলে জল হবে না, কিন্তু যে বাটিতে লবণ দিইনি শুধু বরফ আছে সেই বরফটি গলে যাবে। বলছে দেখো যে ভেবে বলো তো নুন মেশালে বরফের গলনাঙ্ক বাড়ছে না কমছে? তো আমরা বলছি দেখো উষ্ণতা কিন্তু কমে যাবে। আমরা বলছি নুন যদি আমরা মিশিয়ে দিই বরফের সাথে তাহলে ওর উষ্ণতা কিন্তু অনেক কমে যাবে, মানে ওর গলনাঙ্ক অনেক কমে যাবে। ঠিক আছে, তো বলছে দেখো গলনাঙ্ক বাড়ছে না কমছে? আমরা বলবো গলনাঙ্ক কমে যাবে।
বলছে বরফের সঙ্গে নুন মেশালে, দেখো হিমমিশ্র, এটাকে হিমমিশ্র বলে। আমরা যদি বরফের সাথে নুন মেশাই তাহলে যে উপাদানটি তৈরি হয় তার নাম হচ্ছে হিমমিশ্র। ঠিক আছে, তো বলছে হিমমিশ্রটা কি তাহলে? বলছে বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা অনেক কমে যায়, এই যে বলো গলনাঙ্ক কমে যাবে। এই কম উষ্ণতার মিশ্রণে মাছ সংরক্ষণ করা হয়, ওষুধ সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আমরা এইভাবে নিয়ে যাই। তারপরে বরফ আর নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে আমরা হিমমিশ্র তৈরি করি। তো এবার ভেবে বলো তো পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে পদার্থের গলনাঙ্ক আমরা বলতে পারি কোন কোন বিষয়ের উপর নির্ভর, চাপের উপর নির্ভর করছে, উষ্ণতার উপর নির্ভর করছে, তাই না? তো বলছে দেখো বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম। এর অর্থ কি? তোমরা এটা ক্লাস 7এও পড়েছো। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, এর অর্থ কি? তখন আমরা বলবো যে এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে যে তাপের প্রয়োজন তা হলো 80 ক্যালোরি তাপ লাগবে। অর্থাৎ 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে যে তাপ প্রয়োজন সেই তাপের মান কত? 80 ক্যালোরি। ঠিক আছে, তো এবার আমরা চলে আসছি, দেখো যে 80 ক্যালোরি আমরা জানলাম। তো আমরা দেখো সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছো, শ্রেণীতে আমরা জেনেছি যে উষ্ণতার পরিবর্তন না করে কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা হয় তখন ওই পদার্থের কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণকে বলা হয় তার অবস্থার লিনতাপ। আমরা জানি লিনতাপ বরফ তার অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই না? তার এক অবস্থা থেকে এক অবস্থার পরিবর্তন ঘটেছে, উষ্ণতার পরিবর্তন ঘটায়নি। ঠিক আছে, এবার তোমাদের বলছে দেখো যে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলাম আমরা। খুব সুন্দর একটা প্রশ্ন। এক খণ্ড বরফ নিয়ে তাকে আমরা গর্ত করলাম মাঝখানে, আস্তে আস্তে গর্ত করে ওর মধ্যে জল রাখলাম। এবার বলছে ওই জল বরফে পরিণত হলো না কেন? বলছে আমি যে গর্ত করে জল রেখেছি, বরফকে গর্ত করে বরফের মধ্যে জল রেখেছি, ওই জলটি বরফ হলো না কেন? হলো না, খুব সুন্দর প্রশ্ন। দেখো বলছে তোমরা জেনেছো যে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফে পরিণত করতে তাপ কত লাগে? 80 ক্যালোরি লাগে, তাই না? তো 0 ডিগ্রি সি উষ্ণতার জল থেকে তাপ শোষণ করবে এবং কিন্তু সেই বস্তু তার উষ্ণতা 0 ডিগ্রি সি উষ্ণতার কম। বলছে 0 ডিগ্রি সি উষ্ণতার জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0 ডিগ্রি সি উষ্ণতার কম। ঠিক আছে, বলছে 0 ডিগ্রি সি উষ্ণতার জল থেকে তাপটা গ্রহণ করবে কে? যার উষ্ণতা 0 ডিগ্রি সি উষ্ণতার কম, তাই না? তো বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখা হলো, তার উষ্ণতা প্রথমে ঘরের উষ্ণতার সমান ছিল, অর্থাৎ 0 ডিগ্রি সি উষ্ণতার বেশি ছিল। এবার কে তাপ নেবে, জল না বরফ? বলছে কিছুটা বরফ থেকে বরফ জল থেকে তাপ নিয়ে গলতে শুরু করবে, কিন্তু বরফের উষ্ণতা তো 0 ডিগ্রি সি থাকবে। বরফ কি করলো? জল থেকে তাপ নিয়ে ও গলতে শুরু করলো, কিন্তু বরফের উষ্ণতা কত থাকবে? 0 ডিগ্রি সি থাকবে। জল থেকে তাপ চলে যেতে থাকবে এবং একসময় জলের উষ্ণতা 0 ডিগ্রি সি হয়ে যাবে। এবার জল আর বরফ দুটোই উষ্ণতা 0 ডিগ্রি সি হয়ে গেল। তাহলে এবার কি হবে? কেউ কাউকে তাপ দেবে না, কেউ কাউকে তাপ নেবে না। ফলে কি হবে? তাহলে ফলে জল আর বরফ হলো না। আমি আবার বলছি, এক টুকরো বরফের মধ্যে আমি গর্ত করে জল ঢেলে দিলাম। ঠিক আছে, এবার জল যে ঢাললাম সেই জলটা কি আমার ঘরের উষ্ণতায় আছে? ঘরের উষ্ণতায়, অর্থাৎ ধরে নাও ঘরের উষ্ণতা আমরা 25 ডিগ্রি সি ধরে নাও। যে জলটা রাখলাম সেটা 25 ডিগ্রি সি উষ্ণতার জল, ঘরের উষ্ণতা যেটা। আর বরফের উষ্ণতা 0 ডিগ্রি সি। ভালো করে শুনবে, আমি যে জলটা বরফের মধ্যে রাখলাম তার উষ্ণতা আমি ধরে নিলাম 25 ডিগ্রি সি, আর বরফের উষ্ণতা 0 ডিগ্রি সি। এবার কি হবে?
এবার দেখো কে তাপ ছাড়বে আর কে তাপ গ্রহণ করবে। কার উষ্ণতা কম এখানে? এখানে বরফের উষ্ণতাটা কম 0 ডিগ্রি সি, তাই না? আর জলের উষ্ণতা বেশি, তাহলে জল তাপ ছাড়বে আর ওই তাপটা কে গ্রহণ করবে? বরফ গ্রহণ করবে। তাহলে বরফ তাপটা গ্রহণ করছে, করে কি হচ্ছে? ও তরল হচ্ছে। বরফ তাপটা গ্রহণ করে তরল হচ্ছে, তাই না? বরফ তরল হচ্ছে আর জল কিন্তু তাপ ছাড়ছে। 25 থেকে 24 হচ্ছে, 24 থেকে 23 হচ্ছে, 23 থেকে 22 হচ্ছে, 22 থেকে 21, 21 থেকে 20। এইভাবে জল তাপ ছাড়তেই থাকবে আর বরফ সেই তাপটা গ্রহণ করে জলে পরিণত হবে। দেখো কি মজার ব্যাপার, জল তার 25 ডিগ্রি সি উষ্ণতা থেকে তাপ ছাড়ছে আস্তে আস্তে, 1 ডিগ্রি 2 ডিগ্রি করে তাপ ছাড়ছে আর ওই তাপটা গ্রহণ করে বরফ কিন্তু গলছে। এইভাবে চলতেই থাকছে। এবার জল কতক্ষণ তাপ ছাড়বে? জল কখন বরফ হবে? যখন ও 0 ডিগ্রি সি উষ্ণতায় আসবে। জলের উষ্ণতা যখন 0 ডিগ্রি সি উষ্ণতায় আসবে তখনই তো সে বরফ হবে, তার আগে তো হবে না। তাহলে ও 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আস্তে আস্তে তাপ ছাড়ছে। এইভাবে করতে করতে জলের উষ্ণতা যখন দেখো 1 হলো, তখন বরফ কিন্তু সেই তাপটা গ্রহণ করে আবার জল হচ্ছে। এবার দেখো বরফের উষ্ণতা যখন, জলের উষ্ণতা যখন 0 ডিগ্রি সি হলো, এবার বরফের উষ্ণতা কিন্তু ওই 0 ডিগ্রি সি আছে। তার মানে কি দুটোর উষ্ণতা সমান হয়ে গেল, অর্থাৎ কেউ কাউকে তাপ দেবে না, কেউ কাউকে তাপ গ্রহণ করবে না। ফলে বরফের উষ্ণতা আর জলের উষ্ণতা সমান হয়ে গেল। জলের উষ্ণতা 0 হলো, কমতে 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 0 হলো, আর বরফের উষ্ণতা তো যা আছে তাই থাকবে, 0ই থাকবে। ফলে দুটোরই উষ্ণতা সমান হয়ে গেল। তাহলে কেউ কাউকে তাপ দিবে না, কেউ কারো কাছ থেকে তাপ নেবে না। ফলে জল আর বরফ হতে পারলো না, কারণ ওকে তো 0 কম আসতে হবে তবে তো বরফ হবে, তাই না? 0 ডিগ্রি হয়েছে, তারপরে মাইনাসে আসতে হবে তো, তাহলে মাইনাসে তো আর আসতে পারছে না। কেন? বরফের উষ্ণতা 0 ডিগ্রি সি আর জলের উষ্ণতাও 0 ডিগ্রি সি। তাহলে জল আর তাপ ছাড়বে না, বরফ আর তাপ গ্রহণ করবে না। তাহলে জল যদি তাপ না ছাড়ে তাহলে মাইনাসে নামতে পারবে না, মানে 0 থেকে মাইনাসে নামতে পারবে না। ফলে ওই জলটা কি হলো? জলই থেকে গেল, বরফ বরফই থেকে গেল। তাহলে ওই বরফের মতো তোমার রাখা জল জলই থেকে যাবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আজকে আমি এই অবধি রাখলাম। তোমরা খুব ভালো করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বললাম সেগুলো পড়ে যাও ভালো করে, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে আমি বাষ্পীভবন নিয়ে, অর্থাৎ সোমবার আমি বাষ্পীভবন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ততক্ষণ তোমরা এই অবধি খুব ভালো করে মন দিয়ে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে, কিন্তু লাইন তুলে তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে? তাহলে আজকে রাখলাম, ভালো করে মন দিয়ে পড়ো।